আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই তোমরা এভাবে এখানে চোরের মতো উকিঝুঁকি মারছো কেন? দরকার পড়লে ভিতরে এসে দেখো, আমিও কিন্তু ভালোই পারি। নিখিলের সম্পূর্ণ মনোযোগ চাপিং বোর্ডের দিকে, একবারও তাকায়নি দরজায়। তাহলে বুঝলো কিভাবে তারা যে এখানে ঘাপটি মেরে আছেন। প্রত্যেকে ধরা পড়ে মুখ চাওয়াচাই করলো। তাহমিদা, সাহারা, হামিদা আগে ভাগলেন। ছেলের যে মুখে কিছু আটকায় না, শেষে দেখা যাবে ছোটদের সামনে লজ্জায় পড়তে হলো। সাব্বির জেরিন কিছু না দেখার ভান করে বলল, কে আবার দরজায় উকি দিবে ভাইয়া? তুমি যে কি বলো না, আমরা তো দেখতে আসলাম তোমার হলো কিনা, আমরাও তো প্রতিযোগী। নিখিল আর কিছু বলল না। নেহা তো ভূতামুখে দাঁড়িয়ে আছে একপাশে। এত ভালো পেঁয়াজ কুচিও নিজেও করতে পারে না। এই পোলা এসব শিখলো কখন? নেহা এক হাত গালে ঠেকিয়ে ভাবনায় বিভোর। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, এই যা, রান্না শুরু কর, আমি এখানেই থাকবো রান্না শেষ না হওয়া পর্যন্ত। নেহা বলল, কেন, আপনি আবার সব ক্রেডিট নিজে নিতে চাইছেন না তো নিখিল ভাই? আপনার তো দেখছি মতলব খারাপ। নিখিল বলল, কি বললি তুই? আমার মতলব খারাপ? তা খারাপের কি করেছি আমি? ক্রেডিট নেওয়ার কি আছে এখানে? তুই আর আমি তো একই, তোর যা সব তো আমারও। ঠিক তো হাত পোড়াবি, তোকে চিনি না আমি, যা তো নিজের কাজ কর। নিখিল শার্টের দুইটা বোতাম খুলে বলল, ইস কি গরম এখানে। নেহা ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনি বাইরে চলে যান নিখিল ভাই, আমি বাকিটা করে নিচ্ছি। নিখিল কথা শোনার পাত্র নয়, সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। নেহা পানির পাত্র বসিয়ে তাতে নুডলস সিদ্ধ করতে দিত। মশলা কাটার জন্য হাতে কাঁচি নিতে হাত থেকে তার ছো মেরে নিয়ে নিল নিখিল। তারপর বলল, কেটে দিচ্ছি আমি। নুডলস শেখার সময়ও নিখিলকে নেহা সরিয়ে দিল। নেহা মুখ বাঁকিয়ে বলল, সব নিজে করলেই তো পারেন, আজব লোক। নিখিল বলল, এই একদম চুপ, হাতে ভাপ লেগে যাবে তোর। বৃষ্টি জেরিন সাব্বির দেখছে আর বলছে, বাহ ভাই কি প্রেম, হাত জ্বলে যাবে, ভাপ লেগে যাবে, আমার বউয়ের গরম লেগে যাবে, তোমার যা আমারও তা, বলছে আর মিটিমিটি হাসছে। নেহা আর চোখে একবার এদের দিকে তাকালো। জেরিন তো নেহাকে দেখে চোখ টিপ মেরে দিল। এদিকে নেহা নিখিল রান্না করে কি করছে তা দেখার সুযোগ পাচ্ছে না টয়া। সে তারা বেগম তাকে বসিয়ে গল্প করছে, কি কি রান্না পারে, আগের দিনে কিভাবে রান্না করা হতো এসব বলছে। টয়া বিরস মুখে হু হ্যাঁ বলছে, বলতেও পারছে না উঠে যাওয়ার কথা। রান্নাঘরের বাইরে সাব্বির জেরিনের হাসাহাসি শুনে বুঝতে পারলো রান্নাঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দীর্ঘ ৪৫ মিনিট পর রান্নাঘর থেকে বের হয়েছে দুজন। নিখিলের অবস্থা শোচনীয়, ঘেমে জুবুতুবু হয়ে গেছে, শার্ট লেপটে গেছে গায়ে, কপাল গড়িয়ে ঘাম পড়ছে। নিখিল বেরিয়ে এসে নেহার পেছনে দাঁড়ালো, ওর উনায় নিজের মুখ মুছে ফেললো। টয়া স্পষ্ট চোখে দেখলো সেসব। নেহা তো চটেছে বেশ, নাকের আগায় রাগ ঝুলিয়ে বলল, আপনার কি টিস্যু, তোয়ালে, গামছা এসবের অভাব পড়েছে? আমার উনায় কি পেয়েছেন যত সব। নিখিল নেহার কপালের সাথে লেপটে যাওয়া চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, মধু। নেহা চলে গেল সেখান থেকে। সোফায় বসে পড়লো অলস ভঙ্গিতে। নিখিল গিয়ে ওর পাশে বসলো। নেহা সরে গিয়ে বসলো। তারপর বলল, দূরে গিয়ে বসুন, এমনি গরম, জায়গার কি অভাব পড়েছে নাকি ভাই? নিখিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর ভাই, তোর ব্রেন এত ডাম কেন নেহা? কিছু মনে থাকে না আজকাল? নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, আমি কিছুই ভুলি নাই, আপনি আমার একমাত্র চাচাতো জামাই, আর আমি আপনার নামমাত্র বউ। নেহা উঠে ফ্রিজের কাছে গেল, রান্নাঘরে গিয়ে শরবত বানিয়ে নিল 1 গ্লাস। রান্নাঘরে এখন হামলা চালাচ্ছে সাব্বির আর জেরিন। একটা ডিম ভাজতে নাজেহাল অবস্থা সাব্বিরের। বেচারা সৌন্দর্য বাড়াতে ডিমের উপর টমেটো কুচি দিয়েছে, এবার আর উল্টাতে পারেনি, গেছে মাঝখান দিয়ে ভেঙে। তা দেখে জেরিন দুনিয়া কাঁপিয়ে হেসে দিল। সাব্বির রেগে আলু ছুঁড়ে মেরেছে জেরিনের উপর। বৃষ্টি এসব দেখে বেরিয়ে গেছে, এদের সাথে রান্না করা যাবে না। দুই পাগল একসাথে ঢুকেছে। সাব্বির নিজের ভাঙাচোরা ডিম ভাজা এনে টেবিলে রাখলো। প্লেটিং এ কমতি রাখেনি কিছু, সস দিয়েছে তার উপর। একটা আস্ত ধনেপাতা বসিয়ে দিয়ে দুহাত উঁচিয়ে বলল, আহা আমার স্বাদের ডিম ভাজা, তোর উপর যেন কোনো শকুনের নজর না পড়ে। আমি জানি তুই পাবি বিজয়ের মুকুট। সারা কপাল চাপড়ালো, রান্নার চক্করে ছেলেটার আজ মাথার তার ছিঁড়ে গেছে। আর এদিকে নেহা শরবত নিয়ে সোফায় বসতে তাতে টান বসালো নিখিল। নেহা তো আটকে উঠলো, সে এই শরবত নিখিলকে কিছুতেই দিবে না। নিখিল ভ্রুকুটি করে বলল, নেহা তুই ছোট মানুষ, আমাকে দে এটা। নেহা বলল, ছোটদের হাতের বানানো শরবত খেতে আপনার কষ্ট হবে নিখিল ভাই, নিজেরটা নিজে বানিয়ে খান। নিখিল দিচ্ছে একদিকে টান, নেহা দিচ্ছে একদিকে। নেহা এবার নিখিলের হাতের উপর রেখে অর্ধেক খেয়ে ফেললো। নেহা বাকিটা খাওয়ার আগে নিখিল নিয়ে খেয়ে ফেললো। নেহা নাক মুখ কুচকে বলল, আপনি আমার মুখের আধো খাওয়াটা খেয়েছেন কেন? ওয়াক থু থু। সাব্বিরের মুখে পানির গ্লাস তুলেছে। হামিদা বেগম এসে বলল, খেয়েছে তো কি হয়েছে, খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে বুঝলি। সাব্বিরের নাকে মুখে পানি আটকে যা তা অবস্থা, খুক খুক করে কেসে উঠছে বেচারা। নেহা কাচুমাচু হয়ে সেখান থেকে কেটে পড়লো। তার মা আর বড় মার কি হচ্ছে কে জানে, কি সব বলে যখন তখন। জেরিন রান্না শেষে দমিয়ে বেরিয়ে আসলো। বৃষ্টি টয়ে আবার রান্না করছে। বৃষ্টি বানিয়েছে পায়েস, এটা ওর যেমন পছন্দ তেমন রান্নাও করে ভালো। আর এদিকে দুপুরে সবাই এসে হাজির। খাবার টেস্ট করবে একজন, সেতারা বেগম বসলেন চেয়ারে। তিনি বললেন, নিখিল তুই টেস্ট করে বলবি কারটা বেশি ভালো হয়েছে। নিখিল বুকে দুহাত ভাঁজ করে রেখে বলল, এসব ঝামেলা আমাকে ফেলবে না দাদি, এমনিতেই এদের রান্নার চক্করে অফিসে যেতে পারিনি আমি। বাপ চাচার অফিস বলে চাকরিটা আছে, না হয় একটা জুটেছে কপালে 2 দিন পরে চাকরি
থেকে তাড়িয়ে দিবে কর্তৃপক্ষ। নেহা সরু চোখে দেখলো একবার এই লোক ঠিক ঘুরিয়ে পিছিয়ে তাকে খুঁচা মেরে দিল। তাহমিদা হামিদার সাহারা বসলেন চেয়ার টেনে। আজ শাহ আলম চৌধুরী আসতে পারেনি, দুপুরে নিখিল যায়নি অফিসে, তাকেই সামলাতে হচ্ছে বাকিটা। সেতারা বেগম কড়া করে বললেন, নিখিল তোকে যা বলেছি কর, না শুনতে চাইনি আমি, এটা আমার নির্দেশ। নিখিল দাদির কথা সচরাচর কখনোই অমান্য করে না। প্লেটে প্রথমেরও একটু ডিম ভাজা উঠিয়ে দিল সাব্বির, ভাবখানা এমন পোলাও কোরমা দিচ্ছে পাতে। সাব্বির গদগদ হয়ে বলল, বলো ভাইয়া কেমন হয়েছে, তোমার উপরে নির্ভর করে পুরো পুরুষ জাতির রান্নার মান। নিখিল ডিম ভাজা মুখে তুলে নিল, কাঁচা টমেটো মুখে নিতে কেমন যেন ক্যাচ করে উঠল। নিখিল মুখের ভঙ্গিমা একটু পাল্টায়নি, চুপচাপ গিলে নিল পানসে ডিম ভাজা, পরে নিল 1 চামচ খিচুড়ি। খাওয়া শেষে জেরিনের দিকে তাকিয়ে বলল, যাক এবার নিশ্চিত শ্বশুর বাড়ি গিয়ে নাক কাটবি না আমাদের, খেতে ভালো হয়েছে। বৃষ্টিকে বলল তোরটা শেষের আইটেম, অপেক্ষা কর। টয়া ভেবেই নিয়েছে গরুর মাংসে রান্না করা কিছু নিখিল খাবে না, তাই হাত উঁচিয়ে কাচ্চি দিতে নিলে নিখিল প্লেট ভর্তি করে নুডলস নিল। নেহা ভাবলেশীন ভাবে বসে আছে। নিখিল আজকে যাই করুক সে ভেবে নিয়েছে কিছু বলবে না, কোনো প্রতিক্রিয়াই দেখাবে না, নিজেকে ব্যস্ত রাখতে চেয়ারে বসে মোবাইল চালাচ্ছে। একবার তাকালো আর চোখে, টয়া আবারও নির্লজ্জের মতো বলল, নিখিল ভাই আপনি ওটা খাচ্ছেন কেন, ওটাতে গরুর মাংস আছে, আপনার শরীর খারাপ করবে। তাহমিদা নেহাকে বিরক্তি নিয়ে বলল, ওই গাদা কাণ্ডজ্ঞান নেই তোর, সবাই খাসির মাংস দিল তুই গরুর মাংস দিলি কোন বুঝে। নেহা ফোনের দিকে তাকিয়ে বলল, উফ মা তুমি এত ভুল করো কেন বলো তো, ওটা তো গাদা হবে না গাদি হবে, আর গরুর মাংস দিয়েছে আমার ইচ্ছা হয়েছে তাই, কাউকে তো জোর করে নিয়ে আমি খাওয়ার জন্য। নিখিল চামচ ভর্তি করে মুখে নিয়ে নিল। সে তারা কিছুটা রেগে বলল, এ কেমন কাজ দাদু ভাই, জেনে শুনে নিজের জন্য ক্ষতিকর কিছু খাবে কেন তুমি। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, জেনে শুনে বিষ পান করতে হয় দাদি। তাহমিদা মুখ খুললেন নিখিলকে না খেতে বলার জন্য। হামিদা বেগম তাকে থামিয়ে বললেন, এটা ওদের ব্যাপার, এর মাঝে কিছু বলা উচিত না আমাদের। সেতারা বেগম নাকচ করে বললেন, আর খাবে না তুমি। নিখিল বলল, 2টা ট্যাবলেট খেলে যদি কারো মুখের হাসি দেখতে পাওয়ার সৌভাগ্য হয়তো, এরকম খাবার আমি বারবার খেতে রাজি। সাব্বির বলল, আমার পেটে ইঁদুর নাচতেছে। জেরিন বোন সরি তোরটা খেতে পারলাম না, নেহা বোনের থেকে কিছু খাবার তুলে দে আমাকে। সাব্বির তৃপ্তি সহকারে খেলো। সাব্বিরের খাওয়া শেষ হতে নেহা চেয়ার ছেড়ে উঠে বসলো। সাব্বিরের সামনে গিয়ে বলল, এবার দাও আমার 5,000। থতমত খেয়ে গেল সাব্বির। বৃষ্টি জেরিন টয়াও তাকালো ছোট করে, নিখিল সহ বাকিরাও। সাব্বির বুঝতেই পারেনি কি বলছে নেহা। সাব্বির বলল, কিসের টাকা নেহা বোন। নেহা বলল, কিসের আবার, তখন বলল না যে আজকে তোমাকে খাসির মাংস খাওয়াতে পারবে তাকে 5,000 টাকা দিবে, সাথে আইসক্রিম ট্রিট। এখন দেও, পুরো 1 প্লেট নুডলসের কম হলেও ছোট ছোট 20 পিস মাংস ছিল, এবার ফটাফট আমার টাকা আমাকে দিয়ে দাও। সাব্বির জোরে চেঁচিয়ে বলল, ধোকা, আমাকে এভাবে ধোকা দিলি তুই নেহা, অবিশ্বাস্য। আল্লাহ কি চিটিং বাস তুই নেহা, আমি এসব মানবো না, মানি না, কোনো টাকা নেই আমার কাছে। নেহা বলল, এখন এসব বলে লাভ নাই, টাকা দিতে হবে মানে দিতে হবে। দেখছো মেজুমা তোমার ছেলে কথা দিয়ে কথা রাখে না, টাকা দিতে বলো বলছি তোমার ছেলেকে। সারা বললেন, দিয়ে দে সাব্বির, একদম বেশ হয়েছে, আরো গিয়ে চ্যালেঞ্জ করার এভাবে মর। এখন কথা হচ্ছে আইসক্রিম কিন্তু সবাইকে খাওয়াবি তুই, বাড়ির সবাইকে, বুঝেছিস। সাব্বির বলল, মা না না তুমি আমার মা হতেই পারো না, এভাবে আমাকে ফকির করে দেওয়ার ধান্দা, আল্লাহ তুমি এর বিচার কইরো। নেহা বোন তোরে বিশ্বাস করছিলাম, তুই বিশ্বাসের ঘরে চুরি করলি, তোর সাথে আমার আর কোনো কথা নাই। নেহা মাছি তাড়ানোর মতো করে বলল, আচ্ছা কথা না বললে নাই, আপাতত টাকা দিলেই হবে। জেরিন বলল, নেহা আই বোন বুকে আই, এই ছাগলকে হারানো তোর দ্বারাই সম্ভব, আমি সত্যিই গর্ববোধ করছি তোকে নিয়ে। নিখিল এখনো তাকিয়ে আছে, এই মোটা মাথায় যে এত চিকন বুদ্ধি নিয়ে ঘুরে বোঝাই যায় না, তার বউটা আসলে একটা চিজ। নিখিল 2 চামচ পায়েস খেলো, উঠে গিয়ে বলল, অনেক খেয়ে ফেলেছি আজকে, এবার আর পারবো না, আজকে বিজয়ী সাব্বির। নিখিলের কথা শেষ না হতেই সাব্বির উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, টাকা যাওয়ার সুখ আমি ভুলে গেলাম। নিজের হাতে বার কয়েক চুমু খেয়ে বলল, আমি তো জানতাম না আমার রান্নার হাত এত ভালো। নিখিল তপ্তশ্বাস ছেড়ে বলল, তোরটা কুখাদ্যর দিক দিয়ে প্রথম। খাবার টেবিলে সবাই জোরে জোরে হেসে দিল। সাব্বির মুখ ছোট করে ভাব নিয়ে বলল, তোমরা বুঝলে নাই প্রতিভা, কোনো ব্যাপার না। টয়া আর দ্বিতীয়বার বলার সুযোগ পেল না তার খাবার টেস্ট করার কথা। নিখিল দ্রুত পায়ে চলে গেছে রুমে। বাকি বড়রা সবাই 4 জনের খাবারের প্রশংসা করেছে। রাতে নেহা প্রচুর বিরক্ত, ম্যাটটা করলো 3 বার মিলল না, রুম থেকে বের হয়ে আসলো তৎক্ষণাৎ। দরজা দিয়ে বেরিয়ে ওর পা থমকে গেছে রীতিমতো। টয়া নিখিলকে জাপটে ধরে জড়িয়ে দাঁড়িয়ে আছে। নেহার মনে হলো ওর বুদ্ধি লুপ পেয়েছে, একবারের জন্য চিন্তা করতে পারলো না সে ভুল দেখছে। নিখিল ভাই যখন হাতটা টয়ার বাহুতে হাত রাখলো, নেহার মনে হলো ওর কলিজায় কেউ লবণ ছিটিয়ে দিয়েছে। যন্ত্রণায় ভিতরে ভিতরে মুষড়ে উঠলো। ভিতর থেকে আত্মচিৎকার শুনতে পাচ্ছে নেহা, নিখিল ভাইয়ের প্রেমিকা টয়া। তাহলে তার সাথে এতদিন কি করলো নিখিল ভাই, সবকিছুই কি দেখানো, ক্ষণস্থায়ী? এর জন্য কি টয়া সবসময় নেহাকে এতগুলো কথা শোনানোর অধিকার রাখে? নেহা উদ্ভ্রান্তের নেই দৌড়ে রুমে চলে গেল। টেবিল হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে ফেললো। বড় বড় শ্বাস নিতে থাকলো। চারপাশ কেমন অন্ধকার মনে হচ্ছে। টেবিলে গ্লাস রাখতে গিয়েও হাত ফসকে পড়ে যায় নিচে, শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটি। নেহার নিথর রক্তশূন্য চোখে দেখে তার হৃদয়টাও ঠিক এভাবেই ভেঙেছে আজ।
ভালোবাসার মানুষের আশেপাশে কারো ছায়াও সহ্য করার ক্ষমতা নেই কারোর, আর সেখানে প্রিয় মানুষটার বুকে অন্য নারীকে দেখে কিভাবে ঠিক রাখা যায় নিজেকে। নেহা নিজেকে ধাতস্থ করে নিল খুব তাড়াতাড়ি। নেহা তো জানতো এমন একদিন আসবে, নিখিল ভাইয়ের ভালোবাসার মানুষের সামনা তাকে একদিন করতেই হবে। তবে কেন আজ শুধু নিজেরটা ভেবে স্বার্থপর হতে যাচ্ছে তার মন? নিখিল ভাই যদি তার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকে, তো নেহাও চাই সে ভালো থাকুক। নেহা কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। পৃথিবীতে সবাই সবকিছু পেয়ে গেলে শূন্যতা যে হারিয়ে যাবে, শূন্যতারা যে কোনোদিন হারিয়ে যাবে না, এটা চিরন্তন সত্য। তাহলে কিভাবে মানুষ যা চাইবে তাই পাবে? শূন্যতা হাহাকার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারো জীবনে আসে সাময়িকভাবে, কারো জীবনে থাকে আমৃত্যু। আর এদিকে হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিখিল এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরাই টয়াকে। মেয়েটা সীমা অতিক্রম করে ফেলেছে। টয়া মাথা নিচু করে মিনমিন করে বলল, ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম, ওই অন্ধকারে কিছু একটা ছিল। নিখিল বলল, আমাকে বলদ মনে হয় তোর? সারা বাড়ির কোনায় কোনায় লাইটিং করা, ইলেকট্রিসিটি যায়নি, তুই ইচ্ছে করেই এমনটা করেছিস কেন? তোকে যে চড়িয়ে ঠিক করে দেয়নি এখনো, এটাই আমার ভুল। মেয়ে মানুষ না তুই, লজ্জা শরম বলতে কিছু দেয়নি তোকে সৃষ্টিকর্তা? টয়া বলল, সত্যি বলছি ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। টয়া এমন ভাব করলো সে অনুতপ্ত। মিহির এবার এগিয়ে আসলো। অনেকক্ষণ আগে এসেছে সে। নিখিল অফিসে না যায় গুরুত্বপূর্ণ ডিল সম্পর্কে জানাতে এসেছে সে। নিখিলের হাত ধরে রুমের দিকে টেনে নিয়ে গেল। নিখিল চলে যেতেই টয়া বাঁকা হাসলো। সে সব ইচ্ছে করে করেছে। নেহাকে বের হতে দেখে নিখিলকে জড়িয়ে ধরে সে। নেহার সাথে যদি নিখিলের কিছু থেকেও থাকে তা এবার শেষ। আর এদিকে মিহিরের কণ্ঠ বেশ চড়াও, রেগে আছে পুরো ছেলেটা। গমগমে কণ্ঠে বলল, এই মেয়েটা আর কয়দিন থাকবে এখানে? বের কর, না হলে তুই নেহাকে চিরতরে হারাবি নিখিল। মিহিরের কণ্ঠে কোনো দুষ্টুমি নেই। ছেলেটা বেশ গুরুতম ভঙ্গিতে কথা বলছে আজ। তারপর বলল, কি বলছিস এসব? কি এমন হলো? মিহির বলল, তুই সত্যিই বুঝতে পারছিস না নিখিল? টয়া মেয়েটা তোকে পছন্দ করে, নেহাকে ও হিংসা করে। নেহার ক্ষতি করে দিতে দুবার ভাববে না এই মেয়ে? কতদিন এভাবে অন্যের বাড়ি পড়ে থাকবে? এর বাবা মায়ের কোনো খবর নেই নাকি মেয়ে কি করছে না করছে? আজকে যা করলো তুই তা কিভাবে সামাল দিবি জানি না আমি। নিখিল বলল, কি করেছে? নিখিল বলল, নেহাকে দেখে ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরেছে নিখিল, বুঝতে পারছিস না তুই? নেহা ওখান থেকে যেভাবে চলে গেল, মনে তো হয় না স্বাভাবিকভাবে নিয়েছে। আর নেওয়ারও কথা না। নেহা তোর বউ, স্বামীর ভাগ কোনো মেয়ে অন্যকে দিতে পারে না। তুই যদি নেহাকে অভাবে দেখতি, ডিরেক্ট না করে থাকতে পারতি। মিহির অধৈর্য কণ্ঠে আবারও বলল, মেয়েটাকে যেভাবেই হোক সকালের মধ্যে বিদায় কর, না হয় পরবর্তীতে কিছুই আর করার থাকবে না। আর এদিকে নেহার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতো নিয়ম করে সকালে নেমেছে, সবার সাথে কথা বলছে। টয়া ভরকালো কিছুটা। মেয়েটা এত স্বাভাবিক কেন? ওর তো কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার কথা। নেহার মনের খবর তার প্রাণপ্রিয় বান্ধবীকেও সে জানায়নি। এই বিষয়টা জানানোর কি আছে? কষ্টের কথা কাউকে বললে কি তা কমে যাবে নাকি? নিজেরটা নিজেকেই সামাল দিতে জানতে হয়। তাহমিদা বেগম বুঝে গেলেন মেয়ের সূক্ষ্ম হাসির পেছনে বিষণ্ণতা। মা তো সন্তানের কষ্ট ঠিক আজ করতে পেরেছেন। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, তা টয়া বাড়ি যাচ্ছিস কবে? ভার্সিটি খুলবে না তোর? অনেকদিন তো হলো তোদের ভার্সিটি, তো দেখছি অনেকদিন বেশি ছুটি দেয়। টয়া বুঝতে পারলো নিখিল তাকে তাড়াতে চাইছে। টয়া ধীর কণ্ঠে বলল, 2 দিন পর চলে যাব ভাইয়া। নিখিল নেহার দিকে খেয়াল করলো। মেয়েটার মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কারো দিকে তাকালো না পর্যন্ত। নিখিল আটকে উঠলো এবার। নেহার হাতের ক্ষত এখনো শুকায়নি, ছুলে হাত বেশ মাখিয়েছে। পুরোটা খাচ্ছে নিজ মনে। নেহা মুখে খাবার দিতেই নিখিল হাতের কবজিতে ধরে আটকে দিল। তারপর বলল, কি করছিস নেহা? হাত জ্বলছে না তোর? যা হাত ধুয়ে আয়, এখানে সবাই আছে, কাউকে বললে তো খাইয়ে দিত। নেহা মৃদু হেসে বলল, সমস্যা নেই ভাইয়া, আমার হাতে কিছু হয়নি, সামান্যই তো, জ্বলছে না একদম। আর কতদিন সবার হাতে খাবো বলো? রোজ রোজ কাউকে না কাউকে বিরক্ত করতে ভালো লাগে না আমার। এমনিতেও সবাই বিরক্ত হয় আমার কাজে, তাই ভাবলাম এখন থেকে কম জ্বালাবো তোমাদের। তেতারা বেগম কঠিন কণ্ঠে বললেন। যাক, অবশেষে মাইয়াটার মতিভ্রম কমলো, বুঝদার হইতেছে। নেহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে খেতে লাগলো। নেহার হাত এখন বরফে চুবিয়ে রাখতে ইচ্ছে করছে, তবুও তার কাছে এই কষ্টটা সামান্য মনে হচ্ছে। এর থেকে বেশি পড়ছে ওর হৃদয়। ওই ব্যথাটা আপনার চোখে পড়লো না নিখিল ভাই? বাহ্যিক সবকিছুই তো মানুষ দেখতে পায়, অন্দরমহলের খবরটা কেউ রাখে না। নেহা সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে রাখছে, বৃষ্টির সাথে টুকটাক কথা বলছে, কারোর সাথে প্রয়োজনের বেশি কথা বলেনি। নিখিলের রুমে যায়নি 2 দিন, রুম থেকে বেরোই হয়নি। পরের দিনও চলে যাবে টয়া। সন্ধ্যায় নেহা সেতারা বেগমের রুমে গেল। হামিদা বেগম তাকে পাঠিয়েছে সেতারা বেগমের সন্ধ্যার ওষুধটা দেওয়ার জন্য। নেহা রুমে ঢুকে বলল, দাদি তোমার ওষুধ। টয়া দাঁত কেলিয়ে হেসে বলল, আরে নেহা, আমি যে তোকে নানুকে ওষুধ দিয়ে দিয়েছি, বুঝলে আগে থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি। নেহা ভালো করে বেরিয়ে যেতে নিলে টয়া পিছু ডাকলো। তারপর বলল, আরে নেহা বসো না, গল্প করি কিছু। সারাদিন তো তুমি পড়াশোনাতেই ব্যস্ত থাকো, দেখলাম নিখিল ভাই তোমার সাথে 2 বার কথা বলতে গেল, তুমি বললে তুমি নাকি ব্যস্ত। সেতারা বেগম রাগান্বিত দৃষ্টি রাখলো নেহার উপর। তার নাতির বউ হিসেবে মেয়েটা মোটেও যোগ্য না, তার তো প্রথম থেকেই পছন্দ না। নাতির খেয়ালও রাখে না ঠিক মতো, সারাদিন ছেলেটার অফিসে খেটে মরে, আর এই মেয়ে কথা বলার সময়ও পড়াশোনা দেখায়। নেহা বিরক্তি নিয়ে চেয়ার টেনে বসলো। প্রায় সুরে সুরে বলল, তা নানু তোমাকে আমার কেমন লাগে? সেতারা মুখে পান গুজি নিয়ে বলল, কেমন লাগে মানে? তুই তো একটা সোনার টুকরা বোন, যেমন রূপ তেমন গুণ, তোর মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। টয়া বলল, নেহাকে কেমন লাগে নানু? এমন প্রশ্নে নেহা বিব্রত হলো। এই মেয়েটা তাকে টানছে কেন মাঝখানে? সেতারা বেগম মুখ কুচকে ফেললেন, থতমত কণ্ঠে বললেন, এই অকর্মার ঢেকের কথা কেন জিজ্ঞেস করছিস? কোথায় তুই আর কোথায় এই মাইয়া?
চাঁদের লগে তুই মাটির তুলনা দিতে কস কোন বুঝে? টয়া বলল, ওকে আমার থেকেও বেশি সুন্দর নানু। সে তারা বলল, না না, তোর মুখের মায়াবী একটা ভাব আছে, আর এত সারাদিন রেগে থাকে, উড়নচণ্ডী একটা। এরে দেখলে কোন দিক দিয়া মায়া দয়া আসে। গুণের কথা আর কি কমু, কিচ্ছু নাই গোটে। নেহা অপমানে নুয়ে পড়লো। তার দাদি তাকে এতটা খারাপ ভাবে একটা বাহিরের মানুষের সামনে এভাবে বলতে পারলো। নেহা ভাবতে হয়তো মুখে বলে, মনের দিক থেকে তার দাদি তাকে ভালোবাসে। টয়া থামেনি, প্রশ্নের পর প্রশ্ন করতেই আছে। সে তারা বেগম নেহার পক্ষে একটা কথাও বলেনি। টয়া বলে উঠলো, নিখিল ভাইয়ের বউ করার কথা উঠলে তুমি কাকে বাঁচবে নানু? এবার নেহার হৃৎপিণ্ডে ঝড় উঠলো। এতক্ষণের জমিয়ে রাখা কান্নারা যেন বেরিয়ে আসতে চাইলো। সে তারা বেগম হেসে বললেন, নিঃসন্দেহে তোকে রে টয়া, তোর মতো লক্ষ্মীমন্তর বউই তো আমার নিখিলের পাশে মানাবে বেশি। টয়া গদগদ চণ্ডীময় হয়ে নেহার দিকে তাকালো। নেহাকে দেখে বুঝার উপায় নেই ওর মনের ভিতর কি চলছে। অবিশ্বাস্য চোখে সে সেতারা বেগমকে দেখতে ব্যস্ত। নেহা এতটাই অযোগ্য। সেতারা বেগম দুঃখ নিয়ে বলল, কিন্তু নিখিলটা আমার কথা মানবে না রে এক্ষেত্রে। টয়া বলল, তোমাদের কোনো কথা কি নিখিল ভাই ফেলেছে কখনো? এবারেও ফেলবে না, তুমি নিশ্চিন্ত থাকো। নেহার দিকে তাকিয়ে সেতারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, দিদিমাইয়ারা কোনোদিন স্বামী সোহাগী হইতে পারে না, এরা 2 দিন সংসার করতে পারে না। কিন্তু কেউ বুঝলো না আমার কথাটা। পর্দার আড়াল থেকে এবার গর্জে উঠলো তাহমিদা, উঁচুতে তার কণ্ঠ। শাশুড়িকে মান্য করার কোনো ভয় নেই আজ তার মাঝে। তারপর বলল, আমার মেয়েটা আপনার কি ক্ষতি করেছে আম্মা? এতটা বিষ পুষে রেখেছেন মনের ভিতর আমার ছোট মেয়েটার জন্য, এত অপছন্দ আমার মাইয়ারে। সেতারা বেগম চেঁচিয়ে বললেন, গলা নামাইয়া কথা কও ছোট বউ। হামিদা বলল, কেন আম্মা, গলা উঁচু করার অধিকার কি আপনার একমাত্রই আছে নাকি? আপনি অন্যায় করবেন তা আমরা চুপচাপ দেখমু, এটা কি করে ভাবেন আপনি? আজকে আপনার সামনে আপনার ছোট বউ মানা একজন মা দাঁড়িয়ে আছে। হামিদা বেগমের কণ্ঠ শুনে দৌড়ে এসেছেন হামিদা। সকাল প্রায় 10টা বাজে। ব্যস্ত পায়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল নিখিল, সেও দৌড়ে এসেছে এখানে। সাহারাও এসেছে সাথে সাথে, সাথে বৃষ্টিও। সবাইকে দেখেও থামার নাম নেই তাহমিদার। মেয়েটার হওয়ার পর থেকে কোনোদিন শাশুড়ির মুখে ভালো কথা শুনিনি মেয়ের নামে। কান বিষিয়ে যেত তার। তারপরও চুপ থাকতেন তিনি, উল্টো আরো মেয়েকে বকতেন তিনি। আজ মেয়ের সংসার জীবন ভালো থাকা নিয়ে প্রশ্ন উঠছে, মা হয়ে পারলেন না চুপ থাকতে। আবারও বলল, আপনাকে কোনোদিন মেরেছে আম্মা? কোনোদিন আপনাকে খোঁচা দিয়েছে আম্মা? বড় আপা, মেজো আপা, তোমাদের মেরেছে নেহা? বলো, তোমাদের কোনো ক্ষতি করেছে কোনোদিন? তোমাদের কোনো দামি জিনিস নষ্ট করে দিয়েছে? আম্মা আপনি বলুন, আপনার কি নষ্ট করেছে? বলছেন না কেন আম্মা? হামিদা বেগম তাহমিদা বেগমকে টেনে বললেন, পাগল হয়ে গেছিস ছোট? উনি আম্মা, বড় মানুষ, তুই বেয়াদবি কেন করছিস? তাহমিদা বলল, আজকে বলতে দাও না আপা, 18 বছর ধরে জমিয়ে রেখেছি, এবার আমি ক্লান্ত। আম্মার কাছে আজ আমি জবাব চাই, পরে যা শাস্তি দিবে মাথা পেতে নেব। হামিদা বেগম জানেন না কি হয়েছে, কোন বিষয়ে এত তর্ক। হামিদা নেহার দিকে এগিয়ে বলল, বলতো নেহা কি হয়েছে? এমন করছে কেন তোর মা? নেহার বাহুতে চেপে ধরতে নেহা ব্যালেন্স হারিয়ে দেয়ালে ঠেসে গেল। মূর্তির নেই, শুধু দাঁড়িয়ে রইল। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।